আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা তোমাদের অনলাইন ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন। রসায়নের এর আগে আমরা কিছু দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় অধ্যায়েরই পরের যে অংশগুলি আছে ওখান থেকে আমরা আলোচনা করব। তো সবাই বই নিয়ে বসে যাও আমাদের ক্যামেরার সামনে, মোবাইলের সামনে। মোবাইলটা নিয়ে আমাদের ভিডিওগুলি দেখবে তোমরা, কেমন? আচ্ছা, তাহলে আসো আমরা এখন শুরু করি আমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের 45 পৃষ্ঠা খুলবা। এখানে আছে আমাদের পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তর কোনগুলি? যেগুলোতে হচ্ছে ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে, যেটা আমরা বোর পরমাণু মডেলে পড়েছিলাম, যেটাকে বলা হয় যে প্রধান শক্তি স্তর। কেমন? প্রধান শক্তি স্তর। তো এখানে তোমার শক্তি স্তরের কয়েকটা ধাপ আছে, মানে কয়েকটা শক্তি স্তর আছে। এরপরে হচ্ছে তোমার ইলেকট্রনগুলি ওই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এটা বিন্যস্ত হবে, আর পারমাণবিক সংখ্যা অনুযায়ী শক্তি স্তরের সংখ্যা বাড়তে পারে। যে পরমাণুর পারমাণবিক সংখ্যা বেশি তার অবশ্যই শক্তি স্তরটাও বেশি হবে, তাই না? মানে ইলেকট্রনগুলি যখন বিন্যস্ত হবে তখন তার কি, ইলেকট্রনগুলি যখন বিন্যস্ত হবে তখন তাদের জায়গাও বেশি লাগবে। যদি অল্প ইলেকট্রন হয় সেক্ষেত্রে কি হবে, সে অল্প জায়গা দখল করবে। বেশি ইলেকট্রন হলে বেশি জায়গা দখল করবে। কেমন? তো আসো এখন আমরা শক্তি স্তর নিয়ে একটু কথা বলি। এরপর দেখো, প্রথমে আছে শক্তি স্তর। শক্তি স্তর আমাদের কি কি আছে? কে, এল, এম, এন। আর আমরা জানি যে প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে না তোমার যে n মানে কি, তাই না? n মানে হচ্ছে তোমার ওই যে শক্তি স্তরের সংখ্যা, মানে তোমার কোন শক্তি স্তরে তুমি ইলেকট্রন বিন্যাস তুমি চাও, মানে কোন শক্তি স্তরে তুমি ইলেকট্রন সংখ্যা চাও। প্রথম শক্তি স্তরে চাও, তাহলে তুমি n = 1 হলে 2n² সমান হবে 2 × 1²। তার মানে কি, 2 × 1 মানে 2। তার মানে প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন আছে কয়টি? 2টি। ঠিক আছে, এরপরে আসো দ্বিতীয় শক্তি স্তর। n = যদি 2 হয়, 2n² হলে হবে 2 × 2² = 2 × 4 8। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন যাবে কয়টা? 8টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন যাবে কয়টা? 8টা। কেমন? এরপরে আসো তৃতীয় শক্তি স্তর। তার মানে n = হবে কত? 3। তাহলে 2n² সমান কি হবে? 2 × 3² = 2 × 9 18। কেমন? তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন যাবে কয়টা? 18টা। ঠিক আছে, আর এরপরে হচ্ছে n = 4, মানে চতুর্থ শক্তি স্তর। তো 2n² সমান 2 × 4² = 2 × 4 4 16 32। তার মানে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন যাবে কয়টা? 32টা। এভাবে তোমার যদি পারমাণবিক সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তোমার কিন্তু ইলেকট্রন তোমার যে স্তরগুলি শক্তি স্তরগুলিও বাড়বে। সেক্ষেত্রে তুমি এভাবে করে তোমার পরের শক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন তুমি দিতে পারবা সেটা তুমি বের করে নিবা। ঠিক আছে, আমাদের সাধারণত মাধ্যমিক স্তরে এত বেশি যেতে হয় না, এতটুকু হলেই যথেষ্ট। ঠিক আছে, তো এরপরে আসো এবার আমরা কিভাবে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে, এর পরের পেজে দেখো 46 পৃষ্ঠায় আছে। আমি এতক্ষণ যেটা বলেছিলাম সেটা 46 পৃষ্ঠায় আছে, ইচ্ছা করলে তোমরা বই থেকেও দেখতে পারো। এরপরে দেখো, এখানে আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিলাম। এখন দেখো ইলেকট্রনগুলি আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব, কিভাবে আমি তোমাদের বইয়ে পর্যায় সারণী অধ্যায়ে একটা পেজে পুরো পর্যায় সারণীটা দেওয়া আছে। তোমরা ওইটাতে দেখলে বুঝতে পারবা যে ওইখানে পর্যায় সারণীতে সুন্দর করে মৌলগুলি সাজানো হয়েছে। কেমন? তো পর্যায় সারণীর যে অধ্যায়টা আছে ওখানে তোমরা পর্যায় সারণী থেকে তোমরা ওগুলি দেখে নিতে পারবে। তো আমি আজকে কিছু মৌলের নাম আমি এখানে লিখেছি, পারমাণবিক সংখ্যা লিখেছি। এই যে ব্র্যাকেটে যেগুলি আছে এগুলি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, মানে ওই মৌলটার পরিচয়, যে আসলে সে কে। ঠিক আছে, আমরা যেমন আমাদের একটা নির্দিষ্ট পরিচয় আছে, পারমাণবিক সংখ্যাও কিন্তু একটা মৌলের পরমাণুর পরিচয় নির্দেশ করে। কেমন? তো আসো আমরা এখন
কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের কাজটা করব সেটা একটু দেখবো। সরি, শক্তি স্তরের প্রধান শক্তি স্তরে কিভাবে যাবে, কেমন? হিলিয়াম, এখন হিলিয়ামের হচ্ছে 1, তার মানে আমার প্রথম শক্তি স্তরেই শুধু যাবে, কেমন? প্রথম শক্তি স্তরে যাবে। এটা হিলিয়াম, সরি হাইড্রোজেন, হিলিয়াম না, সরি হাইড্রোজেন। হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে এখানে হবে শুধু প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন, কেমন? আবার যদি শুধু, তাহলে এটা কোথায়? এখানে ধরো আমি কে লিখলাম, এল লিখলাম, এম লিখলাম, এন লিখলাম, আবার কোথায় কোথায় যাবে? এখানে শুধু, এখানে একটা ইলেকট্রন শুধু কেতে যাবে। কারণ হচ্ছে এখানে তুমি তাকাই দেখো, আমি বলছিলাম যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2টা, তার মানে এখানে আছে কম, তার মানে অবশ্যই সে ধারণ করতে পারবে। কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু সে ধারণ করতে পারবে না, তখন কিন্তু তাকে অন্য শক্তি স্তরে এটা পাঠিয়ে দিতে হবে। মানে আমার ক্যাপাসিটি নাই, এটা আমি ধারণ করতে পারতেছি না, এটা তুমি নিতে হবে, ঠিক আছে? এরকম। তারপরে দেখো হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে 2টা। এখন হিলিয়াম কিন্তু প্রথম শক্তি স্তরেই থাকবে, কারণ হচ্ছে হিলিয়ামের এখানে যে আমাদের 2n² যেটা আছে, 2n² বলে যে প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, ঠিক আছে? 2n² অনুযায়ী আমাদের ধারণা হচ্ছে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, তার মানে হিলিয়াম বলবে যে কি প্রথম শক্তি স্তরে সে থাকতে পারবে, সে আর কোথাও যেতে পারবে না, কারণ তার বাড়তি নাই যে সে আরেকটা শক্তি স্তরে যাবে তার ইলেকট্রনগুলো, কেমন? তার মানে সে প্রথম শক্তি স্তরটাই শুধু দখল করবে। এরপরে দেখো লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে 3 হলে এখানে আমার দিতে পারবো প্রথম শক্তি স্তর কয়টা? 2টা, আর পরের শক্তি স্তরে কয়টা? 8টা, তার মানে এখানে একটা আছে, এই একটা এখানে যাবে, দ্বিতীয় শক্তি স্তরে যাবে, কারণ দ্বিতীয় শক্তি স্তরের ক্যাপাসিটি হচ্ছে 8, ঠিক আছে? তার মানে আমি 8 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে আমি সবগুলি দ্বিতীয় শক্তি স্তরে লিখতে পারবো, ঠিক আছে? কিন্তু 8 এর বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারবো না, সেটা আবার আমাকে তৃতীয় শক্তি স্তরে পাঠাতে হবে। এবার দেখো লিথিয়াম, এরপরে হচ্ছে বেরিলিয়াম 4 হলে কি হবে? প্রথম শক্তি স্তরে 2টা আমি দিয়ে দিলাম, এর পরের শক্তি স্তরে কয়টা যাবে? 2টা, ঠিক আছে? বেরিলিয়ামের পরে হচ্ছে বোরন, বোরন হচ্ছে 5 হলে আমি আগের মতো প্রথম শক্তি স্তরে অলওয়েজ 2টা তুমি দিয়ে দিবা, যে না প্রথম শক্তি স্তরে একটা রেখে আমি বাকিগুলো অন্যদিকে দিব, এটা হবে না। তোমার একটা শক্তি স্তর তুমি ফুলফিল করে তারপর তুমি আরেকটাতে দিবা, ঠিক আছে? তবে ইলেকট্রন, যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে যাই তখন কিন্তু কিছুটা নিয়ম আছে, আমি আগামী ক্লাসে ওগুলি আলোচনা করব। আজকে আমি যেটা আলোচনা করছি তোমরা শুধু এটাই মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? 2টা, তাহলে এখানে যাবে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে যাবে হচ্ছে 5টা, মানে যেটা এল আমরা বলি, কেমন? তারপর হচ্ছে কার্বন, কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, 2 আর যাবে 4, এভাবে আমরা ভাগ করব। তাহলে নাইট্রোজেনের হচ্ছে 7, এটা কি হবে? 2 আর কয়টা হবে? 5। তারপরে হচ্ছে অক্সিজেনের হচ্ছে 8, এখানে যাবে 2 আর এখানে যাবে কয়টা? 6। ফ্লোরিন, ফ্লোরিনের হচ্ছে 9, তাহলে হবে 2 আর 7। নিয়ন, নিয়নের হচ্ছে 10, 2, 8। এবার দেখো এই যে আমি 10টা, কেমন? 10টা তো আমরা করে ফেলছি, ঠিক না? 10 পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত করছি, আমরা কি এর পরেরগুলো করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? তাহলে দেখো সোডিয়াম 11, পরেরটা আমি একটু বাড়তি দেখাই দিই, 2, 8, 2টা দেখো 10, আর আছে বাকি 9, আমি কি এখানে 9 লিখবো? না, এখানে আমি কি করব? এখানে দিব 8টা, কারণ আমরা তো 2n² থাকে জানি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা, বাড়তি যেটা আছে সে চলে যাবে কোথায়? m এ, ঠিক আছে? বাড়তি যেটা আছে সেটা চলে যাবে কোথায়? m এ, কেমন? এইভাবে করে তোমরা ইলেকট্রন বিন্যাসে তোমরা কোন স্তরে কোনটা যাবে সেটা তোমরা লিখবা, ঠিক আছে? এরপরে আসো উপশক্তি স্তর। আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের জন্য শক্তি স্তরে কিভাবে আমরা ইলেকট্রনগুলি লিখবো আমি সেটা তোমাদেরকে সাংখ্যিক মানটা বের করে দেখালাম। এখন আমরা আসো শক্তি স্তরে যাব। শক্তি স্তর কি, কেমন? আচ্ছা, শক্তি স্তর, উপশক্তি স্তর, কেমন? উপশক্তি স্তরগুলো কি? উপশক্তি স্তরগুলো হচ্ছে উপশক্তি, প্রধান শক্তি স্তরকে আমরা n দ্বারা প্রকাশ করছি, কেমন? তাহলে এখানে যে অরবিটাল, উপশক্তি স্তর, যে অরবিটাল গুলো, উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। তাহলে n - 1
এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1, এখানে অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন যদি n, এখানে যদি n = 1 হয়, n যদি 1 হয় তাহলে হবে l 0 হলে n 1 হলে l হবে 0, কেমন। আর এখানে উপশক্তি স্তর হবে শুধু 1s, যেটা আমরা একটু পরে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s, ঠিক আছে। n যদি 2 হয় তাহলে l হবে 0 1, এটা হবে 2s 2p। n যদি 3 হয় তাহলে l হবে 0 1 2, এটা হবে কি 3s 3p 3d, ঠিক আছে। 3s 3p 3d। n 4 হলে l হবে 0 1 2 3, তাহলে হবে কি 4s 4p 4d 4f। এই যে উপশক্তি স্তরগুলো, এগুলো অনুযায়ী হচ্ছে আমরা আমাদের ভবিষ্যতের ইলেকট্রন বিন্যাসগুলি আমরা করব, যে পরের অধ্যায়ে আমরা যে ইলেকট্রন বিন্যাস করব তখন করতে গেলে আমাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এবার আসো, আমরা যে একটু আগে বলছিলাম যে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, সেই 2টা ইলেকট্রন শুধু এই 1s পাবে, ঠিক আছে। ওই 2টা ইলেকট্রন শুধু 1s পাবে। এরপরে দেখো n 2, এই যে ওখানে 2টা কয়টা ছিল 8টা, কেমন 8টা হলে এই s কিন্তু 2টাই পাবে, এই যে এইখান এইটার অনুযায়ী s হচ্ছে এখানে 2টা পাবে, আর বাকি 6টা কিন্তু p পাবে, ঠিক আছে। বাকি 6টা হচ্ছে কে p পাবে। এরপরে n 3 হলে আমরা দেখো 3s 3p 3d হয়েছে না, এখন 3s পাবে 2টা, 3p পাবে হচ্ছে 6টা, ঠিক আছে 3d। এরপরে 3d তে পাবে হচ্ছে 10টা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা, ঠিক আছে। তো এভাবে করে আমরা ইলেকট্রনগুলি বিন্যাস করব। তবে এখানে কথা আছে, 3d যখন আমরা ফিল আপ করতে যাব তখন 3d যদি ধরো তোমার ইলেকট্রন হচ্ছে মানে 10টা থেকে কম হচ্ছে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা 3dটাকে অর্ধপূর্ণ করে আবার 4s এ ইলেকট্রন দিতে পারবো, অথবা 4s এ ইলেকট্রন দিয়ে পরে 3dতে আমরা ইলেকট্রন দিতে পারবো, ঠিক আছে। 3dটা যদি আমার পুরোপুরি পূর্ণ না হয় সেক্ষেত্রে আমরা 3dটাকে কিন্তু আগে লিখতে পারবো না। আচ্ছা, সেটা আমি পরে আলোচনা করব। তাহলে ইলেকট্রন বিন্যাসের আমাদের যে নিয়ম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে প্রথমে আমরা 1s তারপর 2s ফিল আপ করবো, 2p তারপর 3s 3p তারপর হচ্ছে 4s 3p পরে কিন্তু 4s আর 3d এখানে একটু শর্ত আছে, ওই শর্ত অনুযায়ী 3d আগে বসবে না, ফের 4s আগে বসবে, এটা হচ্ছে ওই ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী কথা বলতে হবে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী তখন আমরা মানগুলি বুঝে আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তো এরপরে তোমাদের এই বইতে যে আছে দেখো 45 পৃষ্ঠা থেকে 47 48 49 পৃষ্ঠা পর্যন্ত এগুলো তোমরা পড়বা। এগুলো পড়লে তোমরা দেখবা যে আমি এখন এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোই এই বইতে এই পৃষ্ঠাগুলিতে এই কথাগুলোই লেখা আছে, ঠিক আছে। এই কথাগুলি তোমরা ভালো করে বাসায় আবার পড়বা, আবার রিভিশন করবা, আবার আমাদের ভিডিওটা দেখবা, দেখে ইলেকট্রন বিন্যাসগুলা করার চেষ্টা করবা। আমরা অবশ্যই আগামী ক্লাসে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেটা আমরা দেখাবো। তোমরা শুধু বইগুলো পড়ে তোমাদের আমি যে কথাগুলো বলেছি এগুলোর সাথে বইয়ের কথাগুলি মিলায় বাসায় বেশি বেশি এগুলি অনুশীলন করবা, ঠিক আছে। আর পারমাণবিক সংখ্যাগুলা তোমরা মুখস্থ, কিছু পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখবা, কারণ যদি আমাদের পরীক্ষার হলে আমাদের কোনো একটা পারমাণবিক সংখ্যা দরকার হয়, সেটা আমি জানি না, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে তো আমার অঙ্কটা আমি করতে পারবো না, বা কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি লিখতে পারবো না, কারণ আমি তো ওইটা আমি জানি না, ওইটা আমার মুখস্থ নেই, ঠিক আছে। তাহলে আমাকে কিছু কয়েকটা পারমাণবিক সংখ্যা আমাকে মুখস্থ রাখতে হবে পর্যায় সারণী থেকে, কারণ পর্যায় সারণী তোর পরীক্ষার হলে ঝুলানো থাকবে না যে আমি ওখান থেকে দেখে লিখলাম, ঠিক আছে। আমাকে এটা মুখস্থ করতে হবে, পর্যায় সারণীর কিছু কিছু মান আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে তোমরা পর্যায় সারণীর মানগুলি মুখস্থ করবা, আর হচ্ছে এই 3টা পৃষ্ঠা পড়বা, আর এবং আমার ভিডিও লেকচারের সাথে তোমার কথার সাথে ভিডিওর সাথে বইয়ের সাথে ম্যাচ করে তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।